ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি চলে আসলো অ্যাপল সিলিকন মানে এম সিরিজের ল্যাপটপগুলোকে টেক্কা দেওয়ার মতো উইন্ডোজ ল্যাপটপ। আমার হাতে এই মুহূর্তে আছে আসুসের নতুন ল্যাপটপ আসুস ভিভোবুক S15 এবং এই ল্যাপটপটাতে আর্ম বেসড প্রসেসর আছে, যে প্রসেসরের নাম হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট। হয়তোবা কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর আপনারা সবাই মোবাইলে দেখেন, এখন কিন্তু ল্যাপটপেও আছে এবং এই প্রসেসরটা যেহেতু আর্ম আর্কিটেকচারের তৈরি করা, সো আমরা কিছুদিন আগেই দেখেছি এই এসওসি মার্কেটে একটা রেভলিউশন এনেছিল অ্যাপল সিলিকনের M1 সিরিজের যে চিপসেটগুলো ছিল সেগুলো। সো সেই পথেই হাঁটতে যাচ্ছে এখন উইন্ডোজ ল্যাপটপ এবং ধারণা করা হচ্ছে, ইভেন আমরাও টেস্ট করে দেখেছি, অ্যাপলের যে একদম লেটেস্ট বেজ সিপিইউ যেটা বেজ এসওসি যেটা আছে M3, সেই M3কে নাকি বিট করতে সক্ষম এই এক্স এলিট চিপসেটটি। সো আজকের ভিডিওতে আমরা এই চিপসেটটি সম্পর্কে বিস্তারিত জানবো, এই ল্যাপটপটি আসলে কেমন পারফর্ম করছে সেটা, এবং ভিভোবুক S15 কাদের জন্য, এই সব বিস্তারিত জানবো। পাশাপাশি আরেকটা ইনফরমেশন বলে দিই আপনাদেরকে, এইটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট কোপাইলট প্লাস পিসি। কোপাইলট কি সেটা নিয়েও আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। তো শুরুতেই আমরা এই ল্যাপটপের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিটা নিয়ে একটু কথা বলতে চাই। অ্যাজ ইউ ক্যান সি, ভিভোবুক সিরিজে ইউজুয়ালি আমরা অনেক কালারফুল ডিজাইন দেখে থাকি এবং একটু ডিজাইন এলিমেন্ট আমরা ইউজুয়ালি খেয়াল করে থাকি, বাট এইবার ভিভোবুক কিন্তু অনেক মিনিমাল ডিজাইনের দিকে মুভ করেছে, অনেকটা জেনবুকের ফিল এটাতে দিচ্ছে। জাস্ট জেনবুকের যে সিগনেচার লোগোটা আছে সেটা থাকলে এটাকে অনেকে জেনবুক ভেবে ভুল করে ফেলতো, এবং আসুস ভিভোবুকের যে ব্র্যান্ডিংটা এখানে দেওয়া আছে খুবই মিনিমাম এবং এইটা খুব একটা নজরে পড়বে না। তার মানে বোঝাই যাচ্ছে এটা বিজনেস পিপল কিংবা স্টুডেন্ট বা যারা একটু এলিগেন্ট ডিজাইনের জিনিসপত্র পছন্দ করেন তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে, এর যে চেসিটা পুরোটাই কিন্তু মেটালের, যার ফলে খুবই ভালো বিল্ড কোয়ালিটি এটাতে পাবেন আপনারা, বেশ ডিউরেবল হবে ল্যাপটপটি। সেই সাথে এইটার যে থিকনেসটা সেটাও কিন্তু খুবই কম, অ্যারাউন্ড 14 মিলিমিটারের মতো হচ্ছে এইটার থিকনেস, আর ওজন 1.5 কেজিরও কম। সো খুবই লাইট ওয়েট, এবং এইটার যে লিডটা আছে এটা আপনি এক আঙুলে খুব ইজিলি উঠাইতে পারবেন। সেই সাথে আপনি যদি কর্নারে এক হাতে ধরেনও এটাকে খুব বেশি ওজন মনে হয় না। অনেক সময় আছে আমরা এক হাতে এভাবে ল্যাপটপকে ধরতে চাই, অনেক ল্যাপটপ আছে যেগুলো আপনার হাতে বেশ ভারী একটা ফিল দেয়, সেই ফিলটা কিন্তু এই ল্যাপটপটা দিচ্ছে না, উইচ ইজ ভেরি গুড। মানে পোর্টেবিলিটির কথা যদি চিন্তা করেন তাহলে ভিভোবুক S15 এই মুহূর্তে আমার দেখা উইন্ডোজ ল্যাপটপ হিসেবে, উইন্ডোজ পাওয়ারফুল ল্যাপটপ হিসেবে খুবই ভালো পোর্টেবিলিটি অফার করছে। আর এই ল্যাপটপের ডিসপ্লের দিকে যদি তাকায় তাহলে এটার দুই পাশের বেজেল বেশ ন্যারো, নিচের দিকের চিন বা উপরের যে স্পেসটা সেটাও মোটামুটি মিনিমাম। সো বড় ধরনের একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে পাবেন। বাই দ্য ওয়ে 15.6 ইঞ্চ হচ্ছে এটার ডিসপ্লে স্পেকে একটু পরে আসতেছি আমরা, এবং এইটার যে লিডটা আছে এটাকে আপনি পুরা 180 ডিগ্রিতে ঘুরাইতে পারবেন চাইলে। আমি জানি না এইভাবে কে ইউজ করে, বাট দেয়ার ইজ দিস ফিচার। এবং এইখানে যে ওয়েবক্যামটা দেওয়া হয়েছে উপরের দিকে, এই ওয়েবক্যামটা কিন্তু আগের চাইতে মাচ ইমপ্রুভড। আর্ম এসওসি হওয়ার ফলে এটার যে ইমেজ প্রসেসিংটা আছে সেটা বেটার হয়েছে। ওয়েবক্যামেরও কিছু ফিচার আছে যেগুলো নিয়ে একটু পরে কথা বলছি। তবে এই ওয়েবক্যামটাতে একটা প্রাইভেসি, হার্ডওয়্যার বেসড প্রাইভেসি ফিচার আছে, তার মানে আপনি চাইলে ওয়েবক্যামটাকে ক্লোজ করে রাখতে পারবেন, আবার চাইলে অনও করতে পারবেন। এই ওয়েবক্যামটাতে কিন্তু আইআর সেন্সর আছে, যার মানে হচ্ছে আপনি উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে খুব ইজিলি ফেস আনলক করতে পারবেন, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। আই এম নট শিওর এখন পর্যন্ত অ্যাপল কেন তাদের ম্যাকবুকে ফেস আনলক দেয় না, যেখানে তাদের ফেস আইডি আইফোনে এত বেশি জনপ্রিয়। আই থিঙ্ক এইবার উচিত অ্যাপলের উইন্ডোজ থেকে এই জিনিসটা অ্যাডপ্ট করা। এবার চলে আসি ডিসপ্লেতে। এটা হচ্ছে 15.6 ইঞ্চির 3K রেজুলেশনের একটা ওলেড প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং এটা একটা 10 বিট কালারের ডিসপ্লে। আমরা সবাই জানি অ্যাসুস তাদের ডিসপ্লেতে প্রচুর ফোকাস করে, স্পেশালি তাদের ওলেড ডিসপ্লেগুলো খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল হয়। এটার বেলায়ও সেমই হয়েছে। সেই সাথে এটা DCI P3 100% কালার গভর্নমেন্ট অফার করছে, TUV রেনলেন সার্টিফিকেশন আছে, SGS আই কেয়ার ডিসপ্লে এটা, এবং এই ডিসপ্লেটাতে আরও বেশ কিছু সার্টিফিকেশন আছে। স্যাডলি এটা একটা নন টাচ ডিসপ্লে। আমার মনে হয় এই ধরনের ল্যাপটপে টাচ দিলে আর একটু ভালো হতো, যদিও ভিভোবুক সিরিজে তারা টাচ দেয় না, এই জায়গাতে হয়তো বা তারা টাচটা অ্যাভয়েড করেছে। বাট এটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা 16:9। এখন কিন্তু সবাই 16:10 অ্যাসপেক্ট রেশিওর দিকে ফোকাস করছে, কারণ এই ল্যাপটপগুলো মোস্টলি ওয়ার্ক পারপাসে ব্যবহার করা হয়। সো আমার মনে হয় এখানে 16:10 দিলে আর একটু বেশি বেটার হতো। নাও লেটস অ্যাড্রেস দি এলিফ্যান্ট ইন দ্য রুম ফার্স্ট। সেটা হচ্ছে এই ল্যাপটপটা হেভিলি এআই ফোকাসড একটা ল্যাপটপ। কি এআই আছে সেটা আপনাদেরকে বলবো। প্রথমেই যেরকমটা বলছিলাম, এটা হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট প্লাস পিসি। এটা কি খায় না মাথায় দেয় সেটা এক্সপ্লেন করব। পাশাপাশি এই ল্যাপটপটাতে বেশ কিছু এআই ফিচার আছে, এবং আমরা জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট যে এসওসিটা আছে সেটার ভেতরে একটা বিল্ট ইন এনপিইউ আছে, যে এনপিইউ এর কাজ হচ্ছে ডেডিকেটেডলি শুধুমাত্র এআই যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। সো প্রথমে আমি কোপাইলট প্লাস জিনিসটাকে এটা একটু এক্সপ্লেন করি। কোপাইলট প্লাস হচ্ছে মাইক্রোসফটের একটা ফিচার, এবং এই ল্যাপটপটাতে একটা বাটন আছে, ডেডিকেটেড বাটন, যেটাতে প্রেস করলে মাইক্রোসফটের নিজস্ব একটা এআই চ্যাটবট ওপেন হয়, যেটা অনেকটা চ্যাটজিপিটির মতো। ইভেন চ্যাটজিপিটি বেসডই হচ্ছে কোপাইলট, এবং এই কোপাইলটের সাথে আপনি চ্যাট করতে পারবেন,
ছবি আপলোড করে তারপর সেটার সাথে আপনি প্রম্পট আদান প্রদান করতে পারবেন, সেই সাথে মাইক্রোফোন দিয়ে ভয়েস প্রম্পটও দিতে পারবেন, কিছু অ্যাড অন আছে সেগুলো অ্যাড করেও এইটাকে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরে নিতে পারেন যে আমরা যদি অ্যাপলের সিরির কথা বলি, কিংবা যদি উইন্ডোজের আগে কর্টানার কথা বলি, কিংবা গুগলের অ্যাসিস্ট্যান্টের কথা বলি, সেরকমভাবেই আপনি এখন চ্যাটজিপিটির মতো একটা এআই এনহান্সড একটা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, যেটা এক বাটনে প্রেস করে, যে বাটনটা ডেডিকেটেডলি এই ল্যাপটপে দেওয়া হয়েছে। ইভেন আপনারা যদি উইন্ডোজ 11 ইউজ করেন, আপডেট দিয়ে দেখবেন উইন্ডোজ 11এও কিন্তু এখন কোপাইলট নামে একটা বাটন চলে আসছে, যেখানে প্রেস করে আপনি মাইক্রোসফটের কোপাইলট ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। এই কারণে এটাকে কোপাইলট প্লাস পিসি বলা হচ্ছে। এর চাইতে বেশি ফ্যান্সি কিছু কিন্তু এখানে নাই, হয়তো ভবিষ্যতে আরও বেশ কিছু ফিচার অ্যাড করা হবে। ফর এক্সাম্পল, মাইক্রোসফটের পক্ষ থেকে বেশ কিছু নতুন নতুন ফিচার, এআই ফিচার এটাতে ইনক্লুড করা হয়েছে, যেহেতু এই ল্যাপটপটা সেই এআইগুলোকে হ্যান্ডেল করার জন্য কেপেবল। বাই দ্য ওয়ে, এআই স্পেকটা একটু আপনাদেরকে বলে দিই। এটার যে এনপিইউটা আছে সেটা 45 টপস পর্যন্ত এআই প্রসেসিং করতে পারে। এই 45 টপস মানে হচ্ছে 45 ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ড। নাও এই 45 টপস এআই পাওয়ার দিয়ে এই ল্যাপটপটাতে কী কী ফিচার এনজয় করতে পারবেন সেই লিস্টটা আপনাদেরকে একটু বলে দিই। ফার্স্ট অফ অল, এটা একটা কোপাইলট প্লাস পিসি হওয়ার সুবাদে এটাতে ক্রিয়েটর নামে একটা ফিচার পাচ্ছেন, যেটা একটা জেনারেটিভ এআই ফিচার, মানে জেনারেটিভ ইমেজ এআই ফিচার। সো মাইক্রোসফটের যে পেইন্ট সফটওয়্যারটা আছে সেটার ভিতরে গিয়ে আপনি রাফ একটা স্কেচ করার পরে একটা কমান্ড প্রম্পট দেওয়ার অপশন থাকে, যেখানে কমান্ড দিলে আপনি আপনার পছন্দ মতো ইমেজ জেনারেট করতে পারবেন, কাইন্ড অফ লাইক মিড জার্নি। সো এটা মোটামুটি ভালোই কাজ করে, মাল্টিপল ভেরিয়েন্ট আপনাকে দিবে এবং হাই রেজলিউশনের ছবি আপনি জেনারেট করতে পারবেন। বাট এটা একেবারে যে মানে টপ অফ দ্য লাইন কোনো কিছু, ব্যাপারটা ওইরকম আমার কাছে মনে হয় নাই। বেসিক জিনিসপত্রগুলো এটা দিয়ে খুব ইজিলি আপনি জেনারেট করতে পারবেন। এরপর আরেকটা বহুল আলোচিত ফিচার হচ্ছে রিকল, যেটা এখন পর্যন্ত নাই উইন্ডোজে, এটা ফিউচারে আসবে। বাট এই এআই এনেবলড ফিচারটা মূলত আপনাকে প্রিভিয়াস যে হিস্টোরিগুলো আছে সেগুলো স্ক্রিনশট রেখে রেখে একটা টাইমলাইন ক্রিয়েট করে দিবে, যার মাধ্যমে আপনি সার্চ করে চাইলে উইন্ডোজে লেটসে আপনি এক সপ্তাহ আগে কী করেছেন সেটা সার্চ করে বের করে ফেলতে পারবেন। যদিও ফিচারটা এখনও পর্যন্ত আসে নাই, একবার তারা দিয়েছিল আবার উঠিয়ে নিয়েছে, ফিউচারে আপডেট আরও আসবে কিছু সমস্যার কারণে। সো এই রিকল ফিচারটা আপনারা কিছুদিন পরে এটাতে এনজয় করতে পারবেন। আরেকটা অপশন আছে লাইভ ক্যাপশন। লাইভ ক্যাপশনটা হচ্ছে কাইন্ড অফ আমরা কিছুদিন আগে স্যামসাংয়ে দেখেছি, বা অ্যাপল ইন্টেলিজেন্সের মধ্যেও এখন আছে অ্যাপলের যে এআই, সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেটা লাইভ ক্যাপশন জেনারেট করে দিবে, ইভেন ডিরেক্টলি ট্রান্সলেটও করতে পারে। সো আপনি ইউটিউবের কোনো ভিডিওতে যদি দেখেন সাবটাইটেল নাই, তাহলে আপনি এটা দিয়ে অটোমেটিক্যালি লাইভ ক্যাপশন জেনারেট করে ফেলতে পারবেন। এবং এটার যে ওয়েবক্যাম আছে সেটাতে স্টুডিও ইফেক্টস নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি এটার যে ক্যামেরা আছে সেটাকে নানানভাবে কাস্টমাইজ করতে পারবেন। যেমন পোর্ট্রেট লাইট বা পোর্ট্রেট ব্লার একটা ইফেক্ট আছে, যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। স্ট্যান্ডার্ড ব্লার দিলে একদম পিছন পুরোপুরি ব্লার হয়ে যায়। সেই সাথে কিছু ক্রিয়েটিভ ফিল্টার আছে, যে ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন একটু কার্টুনিশ, অ্যানিমেটেড বা ওয়াটার কালার টাইপের লুক ক্রিয়েট করার জন্য। সেই সাথে আই কন্ট্যাক্টের একটা অপশন আছে, আপনি অন্যদিকে তাকায় থাকলে আপনার চোখ ক্যামেরার দিকে নিয়ে আসবে। এবং অটোমেটিক ফ্রেমিংয়েরও একটা অপশন আছে। সো অনেকেই আছে দেখবেন ওয়েবক্যাম অন করে মাথার উপরে অনেক জায়গা থাকে, অথবা সাইডে অনেক জায়গা থাকে, এক পাশে গিয়ে বসে থাকে। সো ইন্টেলিজেন্টলি এই ক্যামেরা আপনার ফ্রেমিংটা ঠিকঠাক মতো করে দিবে। স্পিকিং অফ ওয়েবক্যাম, এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়েছে। যেরকমটা একটু আগেই বলছিলাম যে ইমেজ প্রসেসিং বেটার হওয়ার কারণে কিন্তু এটার যে ভিডিও কোয়ালিটি ওয়েবক্যামে সেটা মাচ ইমপ্রুভ হয়েছে প্রিভিয়াস জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে সেগুলো থেকে। এগুলো ছিল মাইক্রোসফটের পক্ষ থেকে যে যে এআই ফিচারগুলো ছিল সেগুলো। অ্যাসুসের পক্ষ থেকেও কিছু এআই ফিচার আছে। ফর এক্সাম্পল, স্টোরি কিউব নামে একটা সফটওয়্যার তারা এটাতে দিয়েছে, যেটা দিয়ে আপনি আপনার ছবিগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবেন, সেগুলোকে নানানভাবে আপনি ভিউ করতে পারবেন। যেমন গ্রিড ভিউ আছে, আপনি চাইলে ম্যাপের যে লোকেশন আছে লোকেশন ওয়াইজ ভিউ করতে পারবেন, একই সাথে টাইমলাইন ওয়াইজও আপনি ছবিগুলোকে ভিউ করতে পারবেন, এবং এটা দিয়ে আরও অনেক ধরনের এআই ফিচার আপনারা এনজয় করতে পারবেন। এছাড়াও এটাতে অ্যাডাপটিভ ডিমিং এবং প্রাইভেসি লকের একটা অপশন আছে। সো আপনি যদি ল্যাপটপের সামনে আসেন তাহলে এটা অটোমেটিক্যালি ডিমনেসটা কমে যাবে, বা আপনি চলে গেলে ব্রাইটনেসটা আবার কমে যাবে, এই ধরনের ফিচার আছে। পাশাপাশি প্রাইভেসি লকও আছে, সো আপনি চলে গেলে ল্যাপটপ অটো লক হয়ে যাবে, এই ধরনের এআই ফিচার আছে। সেই সাথে এআই নয়েজ ক্যান্সেলেশনেরও একটা অপশন আছে, যেন মাইক্রোফোনের মাধ্যমে আপনি নয়েজ ক্যান্সেল করে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ থাকে সেটাকে রিডিউস করে ফেলতে পারেন। নাও স্ন্যাপড্রাগন এক্স এলিটের ভেতরে যে হেক্সাগন এনপিইউটা দেওয়া হয়েছে সেটার পাওয়ার দিয়ে আপনি আপাতত এই এআই ফিচারগুলোই এনজয় করতে পারবেন। বাট এটা কিন্তু লিমিটেড না, সামনের দিকে আরও অনেক ফিচার আসবে। হয়তো থার্ড পার্টি ডেভেলপাররা অনেক এআই ফিচার নিয়ে আসবে। সেই সাথে মাইক্রোসফট নিজেও কিন্তু আরও নতুন নতুন এআই ফিচার আনবে, আর এইরকম আসুসের মতো ব্র্যান্ডগুলো তো তাদের নতুন নতুন এআই সফটওয়্যার ইন্ট্রোডিউস করবে। সো এআই নিয়ে আপনারা যারা আশাবাদী তারা ধরে নিতে পারেন যে উইন্ডোজ ল্যাপটপেও এআই এর হাওয়াটা লেগেছে ভালোভাবেই, এবং সেটা সামনের দিকে ডেভেলপ হতেই থাকবে। এবার চলে আসি এআই পারফরমেন্সের বাইরে, যে পারফরমেন্সটা আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি দরকার পড়ে সেই জায়গাতে। এটার এসোসির নাম তো বহুবার বলেছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট। যারা এখনও পর্যন্ত কোয়ালকমের প্রসেসর উইন্ডোজ ল্যাপটপে কেন এই বিষয়টা সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিই। আপনারা মোবাইলে যেরকম ইন্টিগ্রেটেড চিপসেট দেখেন, আমরা যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685
i5, Qualcomm Snapdragon 8 Gen 2 Gen 3 এই ধরনের এসওসি দেখি না, ঠিক সেরকমভাবেই উইন্ডোজ ল্যাপটপেও আর্ম বেসড এখন এসওসি আছে। এর আগে আমরা যেসব প্রসেসর দেখতাম, যেগুলোকে আমরা প্রসেসর বলতাম, যেগুলোকে আপনি বিভিন্ন নামেই ডাকতে পারবেন, সেটা হচ্ছে ইন্টেল কিংবা এএমডির পক্ষ থেকে, ওইগুলো ছিল x86 আর্কিটেকচারে তৈরি করা, আর এটা হচ্ছে আর্ম আর্কিটেকচারে তৈরি করা। আর্ম আর্কিটেকচারটা মূলত লো পাওয়ার কনজিউম করে, এবং আগে এগুলোকে একটু লো পাওয়ার কনজিউমিং বা লেস গ্রাফিক্যালি ইন্টেন্সিভ অথবা লেস সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য ব্যবহার করা হতো। বাট এখন এই আর্ম বেসড এসওসি এতটাই ডেভেলপড হয়েছে যে এখন x86 এর অনেক কাজই এটা হ্যান্ডেল করতে পারে। যেরকমটা আমরা এতদিন ধরে অ্যাপলের এম সিরিজের যে এসওসিগুলো আছে সেগুলো দিয়ে দেখে আসছিলাম, এখন উইন্ডোজে অ্যাডাপ্ট করলো। উইন্ডোজ কিন্তু এই ফার্স্ট আর্ম বেসড এসওসি দিয়ে লঞ্চ হয়েছে এমন না, এর আগেও আমরা মাইক্রোসফটের সার্ফেস থেকে শুরু করে আরও বেশ কিছু ল্যাপটপ, স্যামসাংয়ের কিছু ল্যাপটপ দেখেছি তাদের এক্সিনোস প্রসেসর দিয়ে, বাট সেগুলো খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু এখন আমরা যে এসওসিটা দেখছি এক্স এলিট, এটা খুবই প্রমিজিং, এবং টাইম টু টাইম এটা অ্যাপলের যে এসওসিগুলো আছে সেগুলোকেও বিট করতে সক্ষম হচ্ছে। সো এসওসির পারফরমেন্স নিয়ে একটু পরে আসতেছি, এর আগে এই ল্যাপটপের বাকি স্পেকগুলো বলে দিই। সো এটাতে 16GB বিল্ট ইন র্যাম আছে, যেটা LPDDR5X টাইপের র্যাম, এটা আপগ্রেড করা যাবে না। এবং এখানে আমার কাছে যে ভেরিয়েন্ট আছে এটাতে 512GB PCIe Gen 4 SSD আছে, আপনি চাইলে এটার 1TB ভেরিয়েন্টটাও নিতে পারেন। আর এটার যে বিল্ট ইন জিপিও আছে সেটা হচ্ছে কোয়ালকমের Adreno জিপিও। এবার চলে আসি এই ল্যাপটপের ডে টু ডে লাইফের পারফরমেন্স কেমন সেইটাতে। নাও এই ল্যাপটপটার কিছু সিনথেটিক বেঞ্চমার্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, যেটা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন যারা গিক আছেন তারা। বাট আপনি যদি গিক না হন তাহলে আপনাকে বলে দিই, এই ল্যাপটপটা তৈরি করা হয়েছে মোস্টলি অফিস গোয়িং পারসন, স্টুডেন্ট এবং যারা এমনিতে ওয়ার্ক পারপাসে ব্যবহার করে ল্যাপটপ, তাদের জন্য। এটা কিন্তু গেমিং ল্যাপটপ না। আর্ম প্রসেসরে এখনও পর্যন্ত গেমিং অত ভালো হয় নাই, গেমিং নিয়ে আমরা একটু পরে ডিসকাস করছি। সো ডে টু ডে লাইফে যেসব কাজ আমরা করি, যেমন ব্রাউজিং, কন্টেন্ট ওয়াচিং কিংবা ওয়ার্ড প্রসেসিং, এই ধরনের কাজগুলো একদম ফ্ললেসলি এটা করতে পারে। গুগল ক্রোমে আমি 10, 12, 20টা পর্যন্ত ট্যাব ওপেন করে দেখেছি, এটা একটু শেক করে না, মানে ল্যাগ করে না। সেই সাথে ওয়ার্ড প্রসেসিং সবগুলোই খুব স্মুথলি চলছিল, ভিডিও প্লেব্যাক থেকে শুরু করে বেশ কিছু মাল্টিটাস্কিং একসাথে আমি করে দেখেছি, তেমন কোনো প্রবলেমই এটা দিয়ে হয় না। তার মানে খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারছে এই ধরনের টাস্কগুলো। বেসিক কাজ থেকে যদি একটু মিড লেভেলের কাজের দিকে যান, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের সফটওয়্যারগুলো এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে। আর ভিডিও এডিটিংয়ের কথা যদি বলেন তাহলে প্রিমিয়ার প্রো আমি এটাতে টেস্ট করেছি। প্রিমিয়ার প্রো যে খুব আহামরি ভালো পারফর্ম করে তা না, কারণ প্রিমিয়ার প্রো এখনও পর্যন্ত এটার জন্য অপটিমাইজড না, মানে আর্ম প্রসেসরের জন্য অপটিমাইজড না। সো এটা কেন অপটিমাইজ না এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলছি। বাট এটা দিয়ে আপনি 1080 ভিডিও খুব ইজিলি এডিট করতে পারবেন। 4K ভিডিও এডিট করার কথা চিন্তা করবেন না, তাহলে প্রচুর প্যারা খাইতে হবে, বা প্রক্সি করে আপনি চাইলে করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই যে বলছে অ্যাপলের M3 বা ম্যাকবুক এয়ার M3 যেটা, সেটা থেকে এটার পারফরমেন্স বেটার হয়। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো টাইম টু টাইম বেটার হয়, একেবারে সবসময় না। বাট কম্পিটিশনটা খুবই হাড্ডাহাড্ডি, মানে খুবই ক্লোজ কম্পিটিশন এই দুইটার মধ্যে হচ্ছে। এখানে পারফরমেন্সটা লার্জলি ডিপেন্ড করতেছে সফটওয়্যার অপটিমাইজেশনের উপরে। অ্যাপল ইকোসিস্টেমে বা ম্যাকে যে পরিমাণে সফটওয়্যার এখন পর্যন্ত অপটিমাইজড হয়েছে, উইন্ডোজ প্ল্যাটফর্মে এখন পর্যন্ত অত পরিমাণে সফটওয়্যার অপটিমাইজড হয় নাই। বাট একটু সময় দিলে সেটা আস্তে আস্তে হয়ে যাবে। স্পিকিং অফ অপটিমাইজেশন, আর্ম বেসড সিস্টেমে এখন 3 ধরনের সফটওয়্যার আপনি পাবেন। একটা হচ্ছে নেটিভলি আর্ম এসওসির জন্য তৈরি করা সফটওয়্যার, যেটা খুব হ্যাপিলি চলে এই প্ল্যাটফর্মে। আরেকটা হচ্ছে x86 আর্কিটেকচারের জন্য তৈরি করা সফটওয়্যার, যেটাকে ফোর্সফুলি মানে ইমিউলেট করে আর্ম বেসড এসওসিতে রান করানো হচ্ছে, যেটা চলে খুব ভালোই, কিন্তু পারফরমেন্স একদমই নেটিভের মতো অত ভালো হবে না, বাট স্টিল আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। থার্ড এক ধরনের সফটওয়্যার আছে যেটা শুধুমাত্র x86 এর জন্য তৈরি করা, এবং এটাকে আর্মে ইমুলেট করাও পসিবল না, যার ফলে ওই সফটওয়্যারগুলো রানই হয় না। একটা এক্সাম্পল দিই, আমি গুগল ড্রাইভের যে ডেস্কটপ এডিশন আছে সেটা প্রচুর ইউজ করি। এটা এই ল্যাপটপে ইনস্টল হচ্ছিল না, বিকজ ওই সফটওয়্যারটা আর্ম বেসড এসওসিতে এখনও সাপোর্ট করে না। এরকম আরও অনেক সফটওয়্যার আছে, বাট বেশিরভাগ সফটওয়্যারই এটাতে ইদার নেটিভলি রান করে, অথবা আপনি চাইলে ইমুলেট করে রান করতে পারেন। এটা আপনাকে আহামরি কিছু করতে হবে না, অটোমেটিক্যালি এটা ইমুলেট হয়ে যাবে। এছাড়া অ্যাডোবির প্রচুর সফটওয়্যার আমি ব্যবহার করি। সো অ্যাডোবির ফটোশপ এবং লাইটরুমের মতো সফটওয়্যারগুলো আর্মে নেটিভলি বিল্ড করা, কিন্তু প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টস এই ধরনের সফটওয়্যারগুলো এখনও আর্মের জন্য তৈরি করা হয় নাই, যার ফলে এটা কাইন্ড অফ ইমুলেট হয়ে তারপর এটাতে চলে। বাট আমি আবারও বলছি, ইমুলেট করার জন্য আপনাকে কোনো এক্সট্রা স্টেপ নিতে হবে না, ইনস্টল করলে এটা অটোমেটিক্যালি ইমুলেট করবে। এই সেম জিনিসটা কিন্তু আমরা অ্যাপলেও দেখেছি, যখন তারা x86 থেকে আর্মে শিফট করেছে, তখন কিন্তু তাদের এই 3 ধরনের সফটওয়্যারই ছিল। এখনও পর্যন্ত অ্যাপলে এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো রান করে না। বাট আশার বাণী হচ্ছে মাইক্রোসফট প্রচুর ডেভেলপারদের সাথে কাজ করছে সব ধরনের সফটওয়্যারেরই আর্ম বেস যে ভার্সনটা আছে সেটা তৈরি করার জন্য। সো সেদিন খুব বেশি দূর হবে না যখন আমরা মোটামুটি সব সফটওয়্যারকেই আর্মের জন্য নেটিভলি রান হতে দেখব।
পারফরমেন্স সেকশনের ফাইনাল জিনিসটা হচ্ছে গেমিং। যেরকমটা বলছিলাম, এই ল্যাপটপটা মোটেও গেমিংয়ের জন্য তৈরি করা না, এবং বেশিরভাগ গেমই আর্ম বেসড আর্কিটেকচারে এখনও পর্যন্ত রান হয় না। যে হাতে গোনা দু একটা রান হয় সেগুলোর পারফরমেন্সও খুব আহামরি ভালো না। সো যদি শুধু গেমিংয়ের কথা চিন্তা করে ল্যাপটপ নিতে চান তাহলে আর্ম বেসড এসওসিওয়ালা ল্যাপটপ অ্যাভয়েড করাই বেটার। এবার চলে আসি আরও একটা বার্নিং কোয়েশ্চেনে, সেটা হচ্ছে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কেমন। উইন্ডোজ ল্যাপটপ হরেবল ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য ইনফেমাস বহুদিন ধরেই, বাট এখন সেই যে অপবাদটা সেটা আর থাকবে না, কারণ এই ল্যাপটপটাতে আসুস ক্লেম করছে 18 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ। যদিও এটা তাদের ল্যাব টেস্টে পাওয়া যায়, বাট আপনি যদি টেস্ট করেন এটাতে খুব বেশি যে পারফরমেন্সে কমতি পাবেন তা কিন্তু না। 15 থেকে 17 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে এক্সপেক্ট করতে পারেন, ডিপেন্ডিং অন ইউর ইউসেজ। বাট এটা বেশ প্রমিজিং, এবং অ্যাপলের যে এম সিরিজের ল্যাপটপগুলো আছে সেইগুলোর কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটা প্রোভাইড করে, এবং আবারও বলছি আপনার ইউজ কেসের উপরে টাইম টু টাইম সেগুলো থেকে বেটার ব্যাটারি ব্যাকআপও আপনি পেতে পারেন। বাই দ্য ওয়ে, এই সিপিউর যে টিডিপিটা সেটা হচ্ছে 45 ওয়াটস, এবং এক্স এলিটের যে আরও কিছু ভেরিয়েন্ট আছে হয়তো বা কম বেশি পাওয়ারের, সেগুলোতে ব্যাটারি ব্যাকআপ একটু ডিফারেন্ট হতে পারে। আর এই ল্যাপটপটাতে 70 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে, বক্সের ভিতরে 90 ওয়াটের একটা পাওয়ার ব্রিক আসে, যেটা দিয়ে আপনি খুব ইজিলি ল্যাপটপটা চার্জ করতে পারবেন ফাস্ট, এবং USB-C চার্জার আছে এটার ভেতরে। আপনি চাইলে অন্যান্য অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারবেন, বাট তখন চার্জারকে বেশ স্লো হবে। ভালো ব্যাপার হচ্ছে এই ল্যাপটপে পোর্টসের কোনো কমতি রাখা হয় নাই। ডান পাশে দুইটা ফুল সাইজের USB-A দেওয়া হয়েছে, USB 3.2 Gen 1 প্রোটোকলের, এবং বাম পাশে দুইটা USB 4 মানে USB-C দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে একই সাথে আপনি ডিসপ্লে আউটপুট এবং চার্জও দিতে পারবেন। এবং ডান পাশে ফুল সাইজের একটা HDMI আছে, 3.5 মিলিমিটার কম্বো অডিও জ্যাক আছে, এবং একটা মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। আই থিঙ্ক মাইক্রো SD কার্ড না দিয়ে এখানে ফুল সাইজের SD কার্ড স্লট দিলে বেশি ভালো হতো। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ল্যাপটপের কিবোর্ডটা ফুল সাইজের, নামপ্যাড সহ, যদিও নামপ্যাডটাকে একটু শ্রিঙ্ক করে চাপায়া ছোট্ট করে দেওয়া হয়েছে, তারপরেও নামপ্যাড আছে এবং অনেকেই আছেন এটাকে এনজয় করবেন। সেই সাথে এইগুলোর যে বাটনের কোয়ালিটি সেটাও খুব ভালো ট্রাভেল ডিস্টেন্স এটাতে আছে, টাইপ করতে গিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিল পাওয়া যায় না। বাটনের যে কিক্যাপসগুলো আছে সেগুলো বেশ বড়, যার ফলে বেশ ভালো রকমের টাইপিং এক্সপিরিয়েন্স এটা থেকে আপনি পাবেন। এবং এটা একটা ব্যাকলিট কিবোর্ড, যেটাতে 1 জোন RGB কালার প্রোভাইড করা হয়েছে, তার মানে আপনি চাইলেই RGB কিবোর্ড এনজয় করতে পারবেন। এই ধরনের ল্যাপটপে আসলে RGB কেউই চায় না, তারপরেও জোর করে দেওয়া হয়েছে এটাতে। এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো সলিড কালার দিতে পারবেন, বা বেশ কিছু ইফেক্ট আছে যেগুলো মাই আসুস সফটওয়্যার থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে এটা রেগুলার ব্যাকলিট দিয়ে যদি ব্রাইটনেসটা একটু বেশি দেওয়া হতো তাহলে বেটার হতো। এখন আমার কাছে ব্রাইটনেসটা অত আহামরি বেশি মনে হচ্ছে না, মানে আপনার রিডিবিলিটিটা অত ভালো হয় না এটার ব্যাকলিটটা দিয়ে। তবে টাচপ্যাডটা খুবই ভালো পারফর্ম করে। এই টাচপ্যাডে এক্সট্রা কিছু ছোটো ছোটো ফিচার আছে। ফর এক্সাম্পল, ডান পাশ থেকে যদি আপনি উপরে নিচে স্লাইড করেন তাহলে ডিসপ্লে ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন, বাম পাশ থেকে উপরে নিচে করলে ভলিউম কম বেশি করতে পারবেন, এবং উপরের থেকে যদি হরাইজন্টালি ডানে বামে নেন তাহলে কোনো মিডিয়া প্লেব্যাক হলে সেটা ফাস্ট ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড করতে পারবেন। সেই সাথে কর্নার থেকে যদি সোয়াইপ করেন তাহলে স্ক্রিন এক্সপার্ট যে সফটওয়্যারটা আছে অ্যাসুসের সেটা ওপেন করতে পারবেন। সেই সাথে টাচপ্যাডের সার্ফেসটাও বেশ বড় সড়ো, সো জেস্টার কন্ট্রোল ঠিকঠাক মতোই করতে পারবেন, এবং বাটনগুলো ক্লিকি হলেও খুব একটা নয়েজি ছিল না। তবে এই ল্যাপটপের একটা ফিচার আরেকটু বেটার হতে পারতো বলে আমি মনে করি, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এটা স্পিকারের পজিশন হচ্ছে নিচের দিকে, যেটা খুব একটা আইডিয়াল পজিশন না। স্পিকারের সাউন্ডটা আগে সারফেসে গিয়ে টাচ করে তারপরে বাউন্স করে উপরের দিকে আসে। যদিও এটাতে ডলবি অ্যাটমস এবং হারমান কার্ডেনের মতো ফিচার দেওয়া হয়েছে, বাট সাউন্ড কোয়ালিটি আমার কাছে অত আহামরি লাগে নাই, মানে লাউডনেসটা আমার কাছে কম মনে হয়েছে। যদিও সাউন্ডের কোয়ালিটি ঠিক আছে, মানে ওভারঅল সারাউন্ড সাউন্ডের যে ইফেক্ট বা এই ধরনের জিনিসগুলো ঠিক আছে, বাট লাউডনেসটা আরেকটু বেশি হলে ভালো হতো। স্পিকিং অফ সাউন্ড, এই ল্যাপটপটা কিন্তু খুব একটা নয়েজ করে না। এটা যে কুলিং পারফরমেন্স আছে সেটা খুবই ভালো, কিন্তু সেই পারফরমেন্সটা সাইলেন্টলি প্রোভাইড করে থাকে। এটা যে ফ্যান প্রোফাইল আছে যেটা আপনারা মাই আসুস সফটওয়্যার থেকে কাস্টমাইজ করতে পারবেন, আমি এখন ফুল স্পিড মোড দিয়ে রেখেছি। ফুল স্পিডে ফ্যান ঘোরার পরেও বেয়ারলি অডেবল, আপনি কান পেতে যদি শুনেন তাহলে শুনতে পারবেন। সো খুব হেভি লোড দিলে হয়তো বা কান পেতে শুনতে পারবেন, এছাড়া এটা একদমই আপনাকে ডিস্টার্ব করবে না, মানে একদমই নয়েজি না। আর কানেক্টিভিটির বেলায় এটাতে একদমই লেটেস্ট ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে, সো ওয়্যারলেস কানেক্টিভিটি একদম স্মুথ হবে। পাশাপাশি সফটওয়্যার সাইডে আসুসের যে কিছু নিজস্ব সফটওয়্যার আছে এগুলোর পাশাপাশি এটাতে যে উইন্ডোজ বিল্ট ইন আসে সেটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো এবং হোম এডিশনও আসে ক্ষেত্রবিশেষে। এবং এই যে উইন্ডোজটা এটা কিন্তু আর্মের জন্য ডেডিকেটেডলি তৈরি করা। আপনি x86 এর জন্য নর্মাল যে উইন্ডোজ আছে সেটা দিয়ে ইনস্টল দিয়ে দিলেই হবে না, আর্মের জন্য আলাদা একটা উইন্ডোজ ভার্সন তৈরি হয়েছে, সেটাই এটাতে রান হচ্ছে। ফাইনালি চলে আসি এই ল্যাপটপের প্রাইস এবং আমার ফাইনাল ওপিনিয়নে। সো এই ল্যাপটপটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 1,75,000 টাকায়, 1,74,990 টাকা টু বি স্পেসিফিক। এবং এই দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা আপনারা পাবেন। প্রাইস কেমন হয়েছে সেটা আপনারা নিজেই একটু জানান কমেন্টে, বাট আমার যে ওপিনিয়ন সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর্ম বেসড উইন্ডোজ ল্যাপটপ হিসেবে এটা বেশ প্রমিজিং। বেশ কিছু এআই ফিচার আছে যেগুলো অনেকেই এনজয় করবে। পারফরমেন্স সাইড থেকে আপনি একটুও হতাশ হবেন না। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে একদম দুর্দান্ত, ওয়েব গেমের পারফরমেন্স ভালো, ডিসপ্লে ভালো, কিবোর্ড বা অন্যান্য হার্ডওয়্যার ভালো, সব
কিছুই মোটামুটি ভালো সাইডেই আছে, শুধু একটা জায়গাতে কনফিউশন, সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট। সো এমন অনেকেই থাকতে পারেন যারা দেখা গেছে কোনো একটা সফটওয়্যার ছাড়া আপনার দিনের কাজগুলো চলেই না, ওই সফটওয়্যার হয়তো বা আর্ম বেসড নাই বা এটাতে সাপোর্টই করছে না। সো এই ল্যাপটপটা কেনার আগে একটু চেক করে নেবেন যেই সফটওয়্যারগুলো আপনি ডে টু ডে লাইফে রেগুলার ব্যবহার করেন সেগুলো কি এই ল্যাপটপে সাপোর্ট করে কিনা। এটা ছাড়া বাকি সব কিছুই আমার সাইড থেকে পজিটিভ আছে। প্রাইসটা আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো, সামনের দিকে হয়তো আরও কমবে, বাট সো ফার ইট লুকস রিয়েলি প্রমিজিং। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।